স্পেসটা আগে নির্ধারণ হয়েছে, কারণ আমাকে বলা হচ্ছিল যে ঢাকায় আপনি এই পদ্ধতিতে করেন। ঢাকাটার নির্দেশনার দায়িত্ব যখন আমাকে দেওয়া হলো, এবং তারা স্পেস ঠিকই করে রেখেছিল যে এটা এই মোহাম্মদপুর বুদ্ধিজীবী রায়েরবাজার বুদ্ধিজীবী ওখানে হবে। তো এটা নির্ধারিত ছিল। এটা নির্ধারণ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে এটা কাকে দিয়ে জিনিসটা লেখানো যাবে। তো সেই হিসেবে তার পড়াশোনা ছিল, তার কিছু পড়াশোনা আগ্রহ ছিল হ্যাপি। তো পরে আমি ওকে নিয়ে গেলাম, ওকে বললাম, আমি জিজ্ঞেস করলাম যে তুমি করতে চাও, বলে যে করবো। যখন রাজি হলো তখন আমি বললাম যে চলো তাহলে আমি জায়গাটা দেখা, ওকে নিয়েই ঘুরেছি, জায়গাটা দেখিয়েছি, ভেতরে কিছু লোকের সাথে আলাপ করেছি। তারপরে জল্লাদ থানা যেটা ছিল এখানে, ইয়ের এখানে ফিজিক্যাল মাঠের ওখানে, ওগুলোতে গিয়েছি, ওকে নিয়ে রিসার্চ করেছিলাম বিভিন্ন জায়গায় গিয়ে। তারপর আস্তে আস্তে স্ক্রিপ্ট করেছে। এর মধ্যে তো বেশিরভাগই যেমন বুদ্ধিজীবী যারা মারা গেছেন এখানে, তাদের বেশিরভাগই স্মৃতি তথ্য কালেক্টেড হয়ে গেছে অলরেডি। মুক্তিযুদ্ধ জাদুঘর করেছে, তারপরে মুক্তিযুদ্ধের অনেক বই হয়েছে, যেমন মুনির চৌধুরী নিয়ে বই হয়েছে, তারপর রাব্বি নিয়ে লেখালেখি হয়েছে। তো ওইসব তথ্যগুলো হেল্প করেছে নাটক লিখতে। আপনি যদি মানে সহজ করে দিই, মানে পয়েন্ট পয়েন্ট না করে জার্নিটা, আপনি যে স্পেসে গেলেন হচ্ছে স্পেসটা নেওয়ার পর থেকে যে পারফর্মার কালেকশন, তখন আপনি এতজন প্রায় 80 জনের 80 মতো জনের মানে পারফর্মারই ছিল, আর পেছনে টেকনিক্যাল লোক ছিল আরো। পারফর্মার মিলিয়ে প্রস্তুতি 100। থেকে শুরু করে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, পারফর্মার প্রস্তুতি মানে আমি আসলে প্রথম দিকে তো ভেবেছিলাম যে পারফর্মার ঢাকা শহরে অনেক পারফর্মার, বিশেষ করে আমার বন্ধুর মানে আমার বন্ধু শ্রেণী পারফর্মাররা তো প্রচুর, যারা আমার সমবয়সী সমসাময়িক, তাদেরকে পাবো, কারণ এটাতে তো একটু বয়স্ক অভিনেতা অভিনেত্রীও দরকার, কারণ সবই বুদ্ধিজীবীদের চরিত্র। ওগুলো বললে আমি খুবই হতাশ হয়েছি, তখন আমি পাই নাই। আমি আসলে আমি যাদেরকে চেয়েছিলাম তাদের কাউকে পাইনি। তারা কোনো না কোনোভাবে অ্যাঙ্গেজ ছিলেন। করোনা একটা ফ্যাক্টর ছিল, বের হয়নি অনেকেই, বের হতে চায়নি অনেকের। আবার কিছু প্রজেক্টই ছিল, যেমন বেশিরভাগ লোকই ছিল হলো তখন স্বল্প ব্যয়ে স্বল্প আয়োজনে একটা ইয়ে হবে। তো ওগুলোর কাজও কিন্তু অ্যাট এ টাইম সাইমালটেনিয়াস চলছিল, শিল্পকলারই কাজ। তো এইসবের কারণে ওরা ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি কিন্তু আসলে পারফর্মার ওই অর্থে পারফর্মার পাইনি। তারপরেও আমাদের নিজের দল, তারপরে দু একটা বন্ধু সংগঠন আছে যারা আমাকে ভালোবাসে, আমার সাথে কাজ করেছে আগে, আমার কাজের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন আছে। তারা এসেছে, তারা এসে তারা নিয়মিত ওয়ার্কশপ করেছে। প্রথম দিকে কালেকশন করেছি ওদেরকে। তখনও আমি জানতাম, আমি আসলে তখনও জানতাম না আমার মূল চরিত্রগুলো কে কে করছে। আমি মূল চরিত্রের জন্য যাদেরকে ডেকেছি তাদের কয়েকজনকে পেয়েছি, কয়েকজনকে পাইনি। বিশেষ করে মুনির চৌধুরী করার জন্য উত্তরা থেকে আমার এক বন্ধু আসতো মিঠু। তো উনি ওখানে মুনির চৌধুরীর ওপর একক একটা কাজ করেছিলেন, তো ওনাকে আমি বলায় উনি রাজি হয়েছেন। সো আমার মুনির চৌধুরীর টেনশন খুলে গেছে। হ্যাঁ, ডক্টর আলিমের সাথে মেলে না তার কোনো চেহারা। তো ডক্টর আলিমের জন্য আবার আমার আরেক বন্ধু ছিল চিটংয়ের, সে এখন নাটক করে না। তো তাকে মনে হলো যে ও করবে, আরিফ, ওকে আবার ডাকলাম ব্যক্তিগতভাবে, ডেকে ওদের আবার শিডিউলের আবার একটা ঝামেলা হয়, যেহেতু ওই যেমন সিনিয়রদের কথা বলছি, মিঠু ভাই কিংবা আরিফ, এরা এরা সবাই চাকরি করে। তো ওদের টাইমের সাথে মেলে না আর কি। তো ওদেরকে খুব কম সময়ের জন্য স্কেডিউল করা হয়েছে ওদের। আর যারা মূলত পুরো কোরাস টিম ইয়ে করবে সেটার জন্য যাদেরকে আমরা কিংবা ছোটো ছোটো চরিত্রগুলোকে নিয়ে এগিয়ে যাবে সেটার জন্য আমরা থিয়েটারের ছেলে মেয়েদেরকেই বেশিরভাগ নিয়েছি। আর আরও বড় বড় কিছু চরিত্র ছিল, যেমন পাকিস্তানি সেনা প্রধান যারা ছিলেন, বিশেষ করে ইয়াইয়া খান, টিক্কা খান, তারপরে
রাজা সাহেব, এই সমস্ত ক্যারেক্টারগুলোর জন্য আসলে আমি যে মানুষগুলোকে চেয়েছিলাম তাদেরকে পাইনি। পরে ওই আমাদের দলের ওদের দলের এরকম ওদেরকে বাকি কিছু কিছু কম বয়সী, মানে ধরেন 30 বছর 32 বছর বয়সের লোককে আমার 50 বছর করতে হয়েছে। তো এগুলো একটা সংকট ছিল পারফরমেন্স সিলেকশনের ক্ষেত্রে। তারপরেও শেষ মুহূর্তেও আবার আমরা যেমন সেট, এটা তো বিশাল একটা জায়গা। এখন এখানে পরিবেশ থিয়েটার করলে শুধুমাত্র হত্যা 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 দিয়ে তো এখানে নাটক হবে না, মানে এই নিয়ে এখানে তো ডাম্প করা হয়েছে। তো এইখানকার পরিবেশ থিয়েটার হওয়া উচিত যে এখানে এখানে কীভাবে মেরে ফেলা হয়েছে এইটা দেখা। তো তো এইটা তো গল্প হতে পারে না, এটা তো মানুষকে ধরে রাখবে না। তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা নাট্যকারকে বলেছি যে তারা যে সমস্ত 71-এর সময়ে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করেছে বুদ্ধিজীবীরা, তাদের অ্যাক্টিভিটিগুলোর ওপর কিছু সিন। তো এই স্বাভাবিকভাবেই এই অ্যাক্টিভিটিগুলো মানুষের ঘরে, তাদের বাড়িতে হয়েছে, কিংবা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। তো এই স্পেসটা তো ওইটা না। তো আমার যেহেতু ওইখানকার সিনও আমাকে এখানে করতে হচ্ছে, সুতরাং আমি কিছু আর্চ করেছিলাম সেই জন্য কিছু প্রসেনিয়া মার্চের মতো কিছু আর্চ করেছি। তো এই প্রসেনিয়া মার্চগুলো ওকে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ ওগুলো প্রায় 30 ফিট 30 ফিট, এখানে 350 ফিট জায়গা। তো একটা 30-35 ফিট বড় বড় আর্চ হয়েছে। তো আর্চের ভেতরে যেরকম আমরা প্রসেনিয়ামে থিয়েটার দেখি, ওরকম করে ফ্রেম করে আমি ওই গল্পগুলো করতে পেরেছি। ওইভাবে মানে বাইরের দৃশ্যগুলো যখন আমি খোলা জায়গায় আসছি তখন তো আমি পুরোটা খোলা রাখছি, আর কিন্তু বাইরের দৃশ্যগুলো যখন হয়েছে তখন আমি এইটা করেছি, এরকম ফ্রেম ইউজ করেছি। ফ্রেম ইউজ করায় আমার সিন সেপারেশনগুলো সুবিধা হয়েছে। এটা এখানে ঘটছে, ওইটা কার কোনোটা ইয়ের বাড়িতে ঘটছে, আলতাফ মাহমুদের বাড়িতে ঘটছে, কোনোটা টিক্কা খানের চেম্বারে ঘটছে। তো এইরকম সেপারেশনগুলো করতে পেরেছি। তো এইসব যখন দেখলাম যে এই আর্চগুলো করলাম, তখন আর্চগুলোকে হ্যান্ডেল করার জন্য আমার একটা বিরাট টিম দরকার। আবার দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তানি সোলজার অনেক দরকার যারা মার্ডারগুলো করছে। তো এগুলোর জন্য শেষ মুহূর্তে আমি প্রায় 7 দিন, মাত্র 7 দিন আগে রোভার স্কাউটদের ছেলেদেরকে পেয়েছি। রোভার স্কাউট, রোভার স্কাউট না ওরা, রোভার স্কাউট। তো ওরা বাংলা কলেজ থেকে পরে ওই সাপোর্টটা দিল। ওরা আসার পরে পরে আমি এইগুলো হ্যান্ডেল করতে পেরেছি। এই মিলিয়ে টোটাল টিম মাস 3 আমরা চেষ্টা করার পরে মোট আসলে আমরা 7 ডে 57 দিন আমরা আসলে কাজ করেছি সব মিলিয়ে। এই যে মানুষ কালেকশন থেকে শুরু করে, ওদের ওয়ার্কশপ থেকে শুরু করে সব মিলিয়ে। আর সিনিয়রদেরকে আমি খুব কম পেয়েছি বলা যায়, কারণ ওদের প্রত্যেকেরই বিভিন্ন সমস্যা ছিল ওই সময়। আসলে একটা টাফ টাইমে তো করেছি, এটা তো সত্য। এগুলো করোনার জন্য, করোনা ছোঁয়াছুঁই আছে, মানে করোনা যদিও শেষের দিকে, কিন্তু অনেকের কাছে আবার অনেকের আবার হচ্ছে এদিকে আবার অনেকের হচ্ছে না, এরকম পর্যায়ে। তো স্বাভাবিকভাবেই ওই আতঙ্কটা তো রয়েছে। প্লাস হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যাওয়াও যাচ্ছে না, এক জায়গায় জড়ো হয়ে কাজ করাও যাচ্ছে না। আবার মানুষজন জমেও যাচ্ছে, যখন আমি ওখানে রিহার্সাল করতেছি তখন এদেরকে সরানোও যাচ্ছে না। এইরকম হয়েছে, এরকম অনেক টাফ টাইম গিয়েছে, টাফ টাইমের মধ্য দিয়ে করেছি, কিন্তু তারপরও মানে জিনিসটা ঠিকঠাক মতো হয়েছে, এগুলো আসার কথা। তারপর অভিনেতাদের যে প্রস্তুতি, অভিনেতাদের যে স্পেস সম্পর্কে ধারণা দেওয়া, ওরা তো পুরোপুরি সেই একটা স্পেসে গিয়ে অ্যাডাপ্ট করাটা একটা বিষয় আছে। সেই জায়গা থেকে ওখানে তো আমি 15 দিন আমি রিহার্সাল করেছি এই স্পেস, প্রথমে 15 দিন রিহার্সাল করেছি। তখন ওই স্পেসটা সম্পর্কে ধারণা পেয়েছে। এর আগে তো আমরা ওয়ার্কশপে তো পাণ্ডুলিপি তো প্রথমত আপনাকে চেনায়, স্পেস চেনেন না চেনেন, পাণ্ডুলিপি তো আপনাকে চিনিয়ে দেয় যে এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম। আর বেশিরভাগ যেহেতু ঢাকা শহরের ছেলেমেয়েরা আসছে, তারা বদ্ধভূমি, এই বদ্ধভূমিটা সম্পর্কে তাদের ধারণা আছে, ওখানে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, নানাভাবে দেখেছে। তো সুতরাং জায়গাটা সম্পর্কে ওদের একটা ধারণা ছিলই। আর স্ক্রিপ্টের মধ্য দিয়ে তারা ওই জায়গাটার সাথে ঢুকেছে, এটা সত্য। আবার যখন এখানে এসে আমি 15 দিনই আমি স্পেসে কাজ করেছি, কারণ এটা স্পেসটা তো বোঝা দরকার। তো সেই হিসেবে ওরা আস্তে ধীরে
এই স্পেসটার সাথে যুক্ত হয়েছে। তবে স্পেসে মানে এই ধরনের নাটকের জন্য আমি কিছু প্রস্তাবনা সহ আমি শিল্পকলাকে বলেছিলাম, শিল্পকলা এসব ব্যাপারে প্রথম দিকে আগ্রহ উৎসাহ দেখালে কাজের ক্ষেত্রে কোনো কিছু করে নাই আসলে বলা যায়। যেমন আমি চেয়েছিলাম হচ্ছে যে লোকাল কমিউনিটির লোকদেরকে এটার সাথে ইনভলভ করা। আমি বলেছিলাম যে এখানে যারা স্কুল আছে, স্কুলের বাচ্চাগুলোকে যদি রেগুলার নিয়ে আসা যায়, ওরা একটু রিহার্সাল করলো, জানলো বিষয়গুলো, তাহলে এটা একটু স্প্রেড হবে, থাকবে। এখানকার নেতারা যারা আছে, বিভিন্ন দলের নেতা নেত্রী স্থানীয় লোক বলা হতো, তো এদেরকেও একটু ধরে ইনভলভ করা, তাদের সাথে পরিচিত হওয়া, যাওয়া, জানা, আপনারা একটু চিঠিপত্র দেওয়া, থানা টানাগুলোকে ইয়ে করা, ইনভলভ করা। তো এইসব ব্যাপারগুলোতে যেমন কমিউনিটিকে ইনভলভ করার ব্যাপারে আসলে কোনো রকমের কোনো কিছু করে নাই, হয় নাই আসলে। ওইটাই আমার খারাপ লাগা আছে। থানাগুলো ইনভলভ হতে পারতো, প্রতিটা স্কুল ইনভলভ হতে পারতো, স্কুলের ছেলেমেয়েরা ইনভলভ হতে পারতো, এইসব হয় নাই। ওই স্পেসে সারাউন্ডিংসে যারা আছে আছে তাদের ইনভলভমেন্ট দরকার ছিল, কারণ স্পেসটা তো ওন করে ওরা, তাই না? এই স্পেসটা যে বলছি যে এই স্পেসটাকে আমরা পবিত্র ভূমি হিসেবে আমরা মানবো, কিন্তু ওখানে তো আসলে পবিত্র ভূমি হিসেবে মানে না, ওইটা তো মানুষরাই ওখানে যায় হাগামোতা করে, অনেকে তাই জানে না? যে এখানে একটা হ্যাঁ, একটা স্থাপনা আছে, বেড়ানোর জায়গা। কিন্তু এর যে হ্যাঁ, ইতিহাস আছে, এটার ইতিহাস আছে, এটার পেছনে যে মানে অনেক বড় বড় মানুষের ইয়ে রয়েছে, ত্যাগ রয়েছে, মানুষের জীবন রয়েছে, এটা তো জানে না। এইসব সম্পর্কে তো স্থানীয় লোকদেরকে আসলে জানানো দরকার। তো এইটুকুই, মানে এইটা হলো ইয়ে। আমাদের পারফর্মাররা জেনে তো লাভ নেই, পারফর্মাররা তো আর ওই জায়গাটার মানুষ না। কিছু মোহাম্মদপুরের ছেলে মেয়ে ছিল, 2-3 জন ছিল, কিন্তু তার মানে এই নয় যে ওরা ওখানে যে রায়ের বাজার বৌদ্ধমন্দির যে ইয়ে করবে। অভিনেতাদের যে যেটা বললেন ধাপে ধাপে এগুলো আসে, যে অভিনেতাদের প্রস্তুতি থেকে পারফরমেন্সগুলো প্রভাবে শো করে, এটা যদি একটু বলতেন তখন থেকে এইটা আসলে অভিনেতাদের সাথে কথা বললে ভালো। প্রথম দিকে তো অবভিয়াসলি স্ক্রিপ্ট রিডিং ছিল, তারপর ইম্প্রোভাইজেশন ছিল, ব্লকিং ছিল, ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে আসলে ব্লকিংগুলো করেছি। তারপরে স্পেসে গিয়েছি, স্পেসে যে ওই ব্লকিংগুলোকে আবার ইয়ে করেছি। যে প্রবলেমগুলো হচ্ছিল, যেমন আমি একটা 3টা সিন হয়তো বা 4টা সিন হয়তো আমি সাইবেলটেনিয়াস চালাতে চাই, এখানে একটা সিন করবো, এখানে একটা সিন করবো, এখানে একটা সিন করবো, এখানে একটা সিন, 4টা সিনে এখন কথা 350 ফিট জায়গা না, তো স্বাভাবিকভাবে এদেরটা শেষ হচ্ছে, ওদেরটা শুরু হবে, এদেরটা শেষ হবে, ওইখানে শুরু হবে হয়তো। তো এখন এদের ডায়লগই এরা যত চিৎকার করেই বলুক, ডায়লগই শুনতে পাচ্ছে না পাশেরটা। তো স্বাভাবিকভাবে সাউন্ড সিস্টেমের একটা বড় রকমের হেল্প দরকার ছিল। আবার সাউন্ড সিস্টেমে এতগুলো মাইক্রোফোন ঝুলায় আর রেগুলার রিহার্সেলও করা যাচ্ছে না। তো সাউন্ড সিস্টেমে শুধুমাত্র যেগুলো অডিও ব্যাকআপ এগুলো দেওয়া যাচ্ছে, আর কোনো কিছু করা যাচ্ছে না। তো এইসব ডিফিকাল্টিসগুলো ছিল। এবং আরও ইয়ে ছিল যে যখন দেখছি যে একে তো কথা হারায় যাচ্ছে, দুই মানুষগুলো হারায় যাচ্ছে, 3-4টা সিন কম্পোজিশন করলে দেখছি যে এই খালি জায়গায় কিছুই হচ্ছে না। তারপরেই তখন আমার মাথায় আসলো যে আমি তো প্রসেনিয়াম আর্টস বানাতে পারি, প্রসেনিয়াম আর্টস বানিয়ে যে এই সিনগুলোকে আলাদা করতে পারি। তো ওইভাবে জিনিসগুলো ডেভেলপ করা, ওইখানে যাওয়ার পরে আর্টস করার পরে তখন দেখলাম যে না, ব্লকিংটা আরও একটু এরকম করলে ভালো, এইটার ব্লকিংটা এরকম করলে ভালো। যেখানে ভেবেছিলাম স্পেসে এই সিনটা করবো, ওই স্পেসে ওইটা করতে পারি না, আরেক জায়গায় করেছি, কারণ পেছনে স্থাপনাটাও আছে, স্থাপনাটাকে কোনোভাবে ডিস্টার্বও করতে চাইনি। যখন আর্টসগুলো নিয়ে গেছি, কোনোভাবে যেন মনে না হয় যে স্থাপনাটাকে নষ্ট হচ্ছে, এটা ছিল প্রধান জায়গা। তো 5টা আর্টস, বড় বড় আর্টস স্থাপনার সাথে যখন যুক্ত হচ্ছে, তখন কি এফেক্ট তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলো খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য, অ্যাজ এ মানে ডিজাইন আসপেক্ট থেকে, কম্পোজিশন আসপেক্ট থেকে। তো ওইসব জায়গাগুলোকে উতরাইতে পেরেছি, কারণ আমার ওখানে যেই আরেকটা ওই স্থাপনাতেই একটা সুযোগ ছিল, হলো শান্তিস্তম্ভ বলে ওটাকে, ইয়ের
গ্রানাইটের করা একটা ব্ল্যাক আর্চ ইয়ে আছে না, মাঝখানে আছে না এটা। তো আমি মানে এমনভাবে কম্পোজিশনগুলো করেছি, কখনো কখনো মনে হয়েছে যে ওইটা থেকে ভেঙে এই আর্চগুলো বেরিয়ে আসলো, তারপর বসলো, আবার গেল, আবার অমিটে। সো ওই জায়গাগুলো আমার আমার জন্য চ্যালেঞ্জ ছিল। তো ওই জায়গাগুলোতে এই ছেলে মেয়েগুলো বেশ হেল্প করেছে আর কি। বিশেষ করে ইয়ের ছেলেমেয়েরা, যারা স্কাউটের। আর কম্পোজিশন তো অবভিয়াসলি ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু অনেক জিনিস চেঞ্জ হয়েছে। তো এগুলো ধাপে ধাপে হয়েছে, কম্পোজিশন চেঞ্জ হয়েছে। তারপর সাউন্ডের ব্যাপারটাও পরবর্তীতে আমার কাছে কিছু ল্যাপের ছিল, কারণ ওই আর্থিক সাপোর্টটা তো ছিল না অ্যাকচুয়ালি, খুব কম পয়সা বাজেট। এবং আমাকে তো শেষ দিন, যেদিন আমি টেকনিক্যাল করবো, টেকনিক্যাল তো একবার করার কথা ছিল, এক সপ্তাহ পরে আবার করতে হয়েছে, কারণ ওই দিন করতে পারিনি, কারণ ওরা সমস্ত কোনো রকমের কোনো কাউকে বলে না। আমি বলছি যে আপনারা শো করার জন্য যেই পরিমাণ লাইট লাগবে সেগুলো লাগবে, ওগুলো দেন, আপনি টাকা দিন। 1.5 লাখ টাকা রাখছে শো কস্ট, 1.5 লাখ টাকা না, 1,20,000 টাকা শো কস্ট। তো আমার এখানে লাইট আনলে আমি দেখছি যে এখানে লাইট লাগে 1.5 লাখ টাকা। সাউন্ড সিস্টেম আনলে এখানে এক পেয়ার সাউন্ডের চার পেয়ার সাউন্ড লাগে। 1 লাখ টাকা তো পার ডে সাউন্ডের ভাড়া আছে। তো ওরা 1,20,000 টাকা রাখছিল। তো এগুলো ছিল ঝামেলা। তো এরা কোনোভাবে আমাকে বাজেটও ফাইনাল করলো না, চূড়ান্ত করতে চায় না, করে না। আমি বলছি, আমি 3 ধাপে বাজেট দিয়েছি। আমি প্রথমে বলেছি যে এই বাজেটটা লাগবে, ওইটা আচ্ছা হবে, ফেলায় রাখবো। তারপরে বলতেছে যে এত টাকা তো দেওয়া যাবে না। তো এইসব বার্গেনিং করবো না প্রোডাকশন করবো, এইসব ঝামেলাগুলো ছিল আর কি। তো যাই হোক, ফাইনালি ওরা সমস্ত কিছু করেছে। এখনো কিছু টাকা পয়সা পাই আমি। আমার আর খাটাখাটনি টাকা পয়সা দেয় না, এখন পর্যন্ত দেয় নাই। হ্যাঁ, তো বাজেট ছিল 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা বাজেট দিয়ে তুমি ঢাকা শহরে কীভাবে করবো? 6.5 লাখ টাকা তো আমি বললাম যে আমার শো করার জন্য আসলে 6.5 লাখ টাকা লেগেছে মানে একদিনে, ফাইনাল শো, মানে 2 দিন মিলে আর কি, একদিন টেকনিক্যাল, একদিন ফাইনাল। তো এখানে তো 6.5 লাখ টাকা এখানেই হয়। আর ছেলে মেয়েদের রেমুনারেশন কি, ওদের যাওয়া আসার ভাড়া কি, ওরা থাকা ওখানে, মানে রিহার্সাল স্পেসটা জন্য এখানে যাদেরকে ইয়েদেরকে দারোয়ান এদেরকে বশিষ্ঠ দেওয়া, নাস্তা পানি এখানে আসা আনা, তো এগুলো তো টাফ ছিল। তো ওই টাকায় তো হওয়ার কথা না, হয় নাই, হয়ও নাই। ওরা সর্বসাকুল্যে লাস্টে বোধহয় 11 লাখ 11.5 লাখ টাকার মতো দিয়েছে, দিয়ে কোনো রকমে ছেলে মেয়েদের পর্যন্ত, ছেলে মেয়েগুলোকে ঠান্ডা করতে পেরেছে। এইটুকু। এই আমি তোমাকে ধাপে ধাপে বলতে পারলাম কিনা আমি ঠিক জানি না। ঠিক আছে, আমি আমার মতো সাজিয়ে দেবো। হ্যাঁ, সাজিয়ে নিয়ে। পোশাক সম্পর্কে, পোশাক আচ্ছা, লাইট ডিজাইনের সম্পর্কে কিছু বলো। হ্যাঁ, কস্টিউমের ব্যাপারে তো অ্যাকচুয়ালি হেল্প করেছে এগুলো, মানে কস্টিউম ডিজাইন করেছে হলো সাকি সাদি। সাকি 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 হলো নয়নতারা সাকি। ও হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে, ও কস্টিউম ডিজাইনার হিসেবে বাংলাদেশে পরিচিত, সব জায়গায় করে, ভালো কস্টিউম ডিজাইনার, ও কাজ করেছে। তো এখানে তো চরিত্রগুলো তো অ্যাকচুয়ালি মূল যেই চরিত্র যার মধ্য দিয়ে গল্পটা বলা হয়, সেই চরিত্রটিকে ধরে নেওয়া হচ্ছে। ও ওইখানে মৃত একটা লাশ, ও জেগে ওঠে রাতের বেলা, এক রাতে সে জেগে ওঠে, ও গল্পটা বলে, ও উঠে ও নিজের আত্মপরিচয় খোঁজা শুরু করে। ও বিস্তৃত একটা মানুষ, উঠে কোথায় আছে, জায়গাটা কি, কেন এখানে সে, তারপর তার স্মৃতিতে টুকরো টুকরো স্মৃতিতে এই পুরো 71-এর বা যতটা সে বলে। কখনো তার মনে হয় সে নিজেই মুনির চৌধুরী, আবার কখনো মনে হয় যে না, আমি তো মুনির চৌধুরী না, আমি হয়তো আলিম চৌধুরী, কিংবা আমি হয়তো এরকম কবি সেলিনা হোসেন, কখনো তার মনে হয় তো সে নারী না পুরুষ না ইয়ে। তো ও একটা ছিল, ওই ক্যারেক্টারটাকে, ক্যারেক্টারটার কস্টিউমটা নিয়ে এক ধরনের সুন্দর জায়গায় আসতে পেরেছি। আর বাকি কস্টিউমগুলো তো সত্যিকার অর্থেই ঐতিহাসিক কস্টিউমগুলো, ওই সময়ে
ইয়েরা পাকিস্তানি আর্মিরা যে সমস্ত পোশাকগুলো পরতো, যে ধরনের ব্যাচগুলো ইউজ করতো, বিশেষ করে বড় বড় অফিসারদের র্যাঙ্কিংয়ের যে জিনিসগুলো, ওইগুলো সবই ওই সময়কার ওগুলো বানানো হয়েছে, বানিয়ে করা হয়েছে। কস্টিউমটা পুরোটাই পিরিয়ডিক কস্টিউম, রিয়েলিস্টিক। হ্যাঁ রিয়েলিস্টিক কস্টিউম, পিরিয়ডিক রিয়েলিস্টিক কস্টিউম। আপনি যে, আমি নাটক দেখেছি, আপনি যে পারফরমেন্স করতেছেন, হ্যাঁ ওইটাই বলছি, ওইটা হচ্ছে বিভিন্ন চরিত্রে ধারণ করছিলেন। হ্যাঁ বিস্তৃত মানুষরা, হ্যাঁ একটা চরিত্রে হ্যাঁ ধারণ করছিলেন। হ্যাঁ ওইটা কি, যদি আমি পারফরমেন্স স্টাইলে যাই, হ্যাঁ যে ন্যারেটিভ। ন্যারেটিভ তো অবশ্যই ন্যারেটিভ আছে, পাশাপাশি মানে এটা আমাদের ফোক ফর্মেও আছে, এগুলো তো আমাদের লোক ফর্মে খুব ভালোভাবে আছে, লোকরীতিতে তো হ্যাঁ ন্যারেটিভ যেটা আছে এটাতে তো ন্যারেটিভ পারফরমেন্স আছে, কিন্তু পাশাপাশি এটাও সত্য ন্যারেটিভ ফর্মে অনেকটা ব্রেকিয়ান ফর্ম, মানে কারণ আপনি ক্যারেক্টারটা তৃতীয় পক্ষ হিসেবে পারফরমেন্স করছি। আমি কিন্তু কখনো মনে হয় নাই, বা আমি করার সময় আমি কখনো মনে হয় না যে আমি ব্রেকিয়ান রীতিতে করছি। আমি যখন যে ক্যারেক্টারটাতে ট্রান্সফর্ম হচ্ছিলাম তখনই আমি সেটা হওয়ার চেষ্টা করি, তাকে ধরার চেষ্টা করছি, যেটা স্টানিসলভস্কি বলে। তো ওই চেষ্টাটা ছিল আমার দিক থেকে, যে মানে আমি একেবারে তৃতীয় পক্ষ হিসেবে ব্রেকিয়ান রীতিতে করেছি তা না। আমি চেষ্টা করেছি এটাকে যতটা রিয়েলিস্টিক, যতটা ভিতরে নিতে পারি, বা যতটা ভিতরের মানুষটা কথা বলাতে পারে, ততটাই আমি চেষ্টা করেছি। আমি যদি বলি তাহলে আমি এভাবে লিখতে পারি যে এই নাটকটি অনেক হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে ফর্ম আছে এটারও প্রভাবিত। হ্যাঁ এটার তো প্রভাব আছে, এটার প্রভাব আছে, এবং আমি তো চেয়েছি এটা করতে হবে, কিন্তু আমি পারি নাই। কিন্তু যেহেতু যেহেতু এই আর্কিটেকচারাল ডিজাইনটা আমাদের দেশীয় নয়, এটার ফর্মটা আসলে অনেকটা ইউরোপিয়ান ফর্মে করা, এই ধরনের স্টাইলে করা। তবে ওই আর্চটা, যেটা পিছনে যে আর্চটা কার্ভ লাইনটা, ওইটা একটু এক ধরনের ফ্লেভার দেয় আমরা। অ্যাকচুয়ালি স্থাপত্য তো এমন একটা ফর্ম, এটা বাইরেরই ফর্ম স্থাপত্য, তো সেইটা হয়তো হয়তো ডিজাইনে ওই ফর্মটা ছিল বাইরে, কিন্তু আমি পারফরমেন্সের ক্ষেত্রে তো আমি সবসময় চেয়েছি যে আমাদের মতো করে করতে, সেটা আমি ট্রাই করেছি। জানি না এরা সচেতনভাবে হয়েছে কিনা, বা সচেতনভাবে হয়তো হয় নাই। আমি আমার পারফরমেন্স যখন সাজ করেছি তখন আমি এটা সবসময় মানি, আমি এখনও মানি, যখনই আমি আমার পারফরমেন্স করি কোনোভাবেই আমি ব্রেকিয়ান রীতিতে বা কিংবা যদিও আমাদের লোকফর্মে করি, লোকফর্মে যাওয়ার চেষ্টা করি, লোকফর্মে মানুষটা কীভাবে করে, কীভাবে পারফরমেন্স সাজায়, সেই জায়গা থেকে আমি একটা পারফরমেন্স সাজাই। এটা কিন্তু আমি সবসময় করি, পারফরমেন্স সাজানোর সময় আমাদের লোকরীতির পারফরমেন্সগুলোকে ভাবি, কিন্তু যখন পারফরমেন্স করি তখন আমি আমার আত্মাটাকে আগে আগে বিশ্বাস করি আর কি। তো ওইটা সবসময় করি, এটা কখনোই আমি বিযুক্ত হয়ে করতে পারি না, করি না। সবসময় আমি আমার হৃদয়টাকে প্রেফারেন্স দিই। তো এটা আমাদেরকে স্তানিস্লাভস্কি শেখান। তো অনেকটা এই মিক্স বলা যেতেই পারে, আমাদের লোকফর্ম এবং বাইরের ফর্মের একটা মিক্স ইয়ে বলা যেতে পারে। ডিজাইন, লাইট ডিজাইন সম্পর্কে ও লাইটের ব্যাপারে, লাইট তো করেছে জুনায়েদ, ওদের সাথে কথা বললে খুব ভালো হইতো। ওইটারও চ্যালেঞ্জ তো ওইটাই ছিল, যে প্রথমত হচ্ছে যে এত বড় জায়গাটাতে আলো দেয়া, যখন আমি ব্যাকড্রপে আলো ফেলা হচ্ছে, তখন আবার ওই কার্ভ লাইনটা হারিয়ে যায়। তো আমি বলেছিলাম, আমি ওই জন্য প্রথমত আমার আর ছিল যে ব্যাকলাইট আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, মানে দুইটা লেয়ারে ব্যাকলাইট, একটা হচ্ছে যে পেছনে যেই আর্কিটেকচারাল কার্ভ লাইনটা আছে ওইটার যেই এজ পয়েন্ট, এই এজ পয়েন্টটা আলো দিয়ে ওই এজ লাইনটা যেন সবসময় দেখা যায়, না হলে আবার হারিয়ে যায়। সো এজ লাইনটা দেখানোর জন্য পেছনে একটা ব্যাকলাইট বড় দরকার ছিল, সেটাও করা যায় নাই পুরোপুরিভাবে, কিছুটা মাত্র পেয়েছি, কারণ আমাদের যেহেতু
এত লাইট আমরা ভাড়া করতে পারি না, টাকার অসম্ভব আছে। এইটা আমার দিক থেকে ইয়ে ছিল। আরেকটা ছিল হচ্ছে যে আর্টসের ভেতরে ভেতরে লাইটগুলোকে সেপারেট করা, সেটা হয় না, সেগুলো হয় না, কিন্তু চেষ্টাটা ছিল ওইটাকে করা, ওইটা হয় না। তো এই মানে আলাদা করে বলার মতো তো লাইট ডিজাইনের ক্ষেত্রে কিছুই নাই। দু একটা মুহূর্তে যে সমস্ত লাইটগুলো হয়েছে সেগুলো হয়তো আহ, ভালো হয়েছে, সেগুলো দরকারও ছিল, সেগুলো হয়তো করতে পেরেছি আর কি। আপনি এই যে সম্মুখে একটা লাইট ছিল, সামনে চলে আসি একদম দর্শকের কাছে, হ্যাঁ হ্যাঁ, আর্চের নিচে, এটাও হ্যাঁ হ্যাঁ, ওইটার সামনে থেকে একটা ইয়ে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো অ্যাকচুয়ালি তো দেখাতেও হবে, ওইখানে তো মানুষগুলোকে দেখানোটা একটা প্রথম ইয়ে দায়িত্ব। আমরা জানি লাইট করার ক্ষেত্রে পারফর্মারকে দেখানোর প্রথম দায়িত্ব। তো ওইটাকে মেনে যেটুকু করা গেছে, যেটুকু করা সম্ভব ছিল সেটুকু করা গেছে। অনেক সম্ভাবনা, যেমন আমার গাছটাতে, এই বট গাছটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল। আমি বট গাছটাকে সেপারেট করতে পারি না। মানুষজন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে, এবং আমি জানি যে এটাকে কোনোভাবে আনা যাবে না। আমি চেয়েছিলাম ওইটাকে লাইট টাইট করে ওইটাকে আলাদা করে একটা সময় শুধু বটগাছটা বেশি উঠবে। তো সেটা আমি পারিনি। এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো আমি করতে চেয়েছি, আমি পারিনি, হয়নি। যেমন সময় দেখা গেছে আপনাকে যে আপনি উপর থেকে নিচে এসে দর্শকদের পানি চাইলেন, হ্যাঁ এটা হ্যাঁ, কি এটা অবচেতন ভাবে নাকি? না না, অবচেতন না, এটা আমি চেয়েছিলাম। আমি প্রথম দিক থেকেই আমার ইচ্ছা ছিল, আমি তো মানে ওই স্পেসটাতে দর্শককে ঢোকানোর আগেও কিছু পরিকল্পনা করেছিলাম যে দর্শক ঢুকবে যখন, তখন যেন মনে করে যে একটা পবিত্র ভূমিতে ওরা প্রবেশ করছে, কোনো কথাবার্তা ছাড়া। আমি আমি প্রত্যেকের হাতে মোমবাতি দিয়ে দর্শক ঢোকানোর চেষ্টা করেছিলাম, মানে ইচ্ছা ছিল আর কি। আমি অনেক পরিকল্পনা আমার করতে পারিনি, কারণ পয়সা, ফিনান্স একটা বড় বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই জায়গাটার নিয়ন্ত্রণ, ওই জায়গাটার নিয়ন্ত্রণ যদি লোকাল ছেলেপেলেরা নিত, বা আমরা যদি লোকাল ছেলে মেয়েদেরকে ইনভলভ করতে পারতাম, তাহলে কিন্তু এটা সম্ভব হতো। এখন আমি পুলিশ দিয়ে তো আমি এই ওদেরকে পবিত্র স্থানে ঢুকাইতে পারবো না। পুলিশে প্রথমেই তো পুলিশ বেরিয়ে আসবে, তাই না? যদি একটা ছেলে বা একটা মেয়ে সুন্দর করে বলে যে ভাইয়া আপনি জুতাগুলো খুলে আমার কাছে দেন, আমি একটা পলিথিন দিচ্ছি, এখানে রাখেন, তাহলে মানুষটার মধ্যে অন্য একটা ইয়ে চলে আসে। তারপর ওনার হাতে একটা মোমবাতি দিয়ে আস্তে আস্তে কথা বলবেন না, যান বসে, তাহলেই পরিবেশটা তৈরি হয়। তার দেন আমি নাটকটা করবো। আমি চেয়েছিলাম প্রতিটা মুহূর্তে দর্শককে এইটার সাথে যুক্ত করতে। ওইটারই একটা পার্ট ছিল পানি খাওয়া, পানি চাওয়া। তো ওইটুকুই আমি বলি যে ঠিক আছে, এত কিছু হচ্ছে না, এইটুকুই সংযুক্ততাও খারাপ নয়, করি। তো ওইটা করার চেষ্টা করি, যাতে করে মানে থাকে আর কি, যে আমি একেবারে একটা শো করলাম, মানে মানুষের সাথে কোনো সম্পর্ক থাকলো না, ওইটা চাই নাই, ওইটা চাইও না আমি সবসময়। দর্শকদেরকে ইনক্লুড করতে চেয়েছিলেন। ইনক্লুড করতে চেয়েছিলাম, আমি অনেক জায়গায় চেয়েছিলাম যে দর্শককে আনবো। হ্যাঁ, শেষেও পরিকল্পনা ছিল যে বেরোবে যখন, তখন তখন ওরা পুরো জায়গাটা জুড়ে রক্তাক্ত পানি ছাড়তে বলেছিলাম ওদেরকে, ওদের ইয়ে দিয়ে ব্লক করে করে আমি চেয়েছিলাম যে দর্শকরা যখন বেরোচ্ছে তখন যেন রক্তের উপর দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে, এই ফিলটা পায়। এটাও আমার পরিকল্পনা ছিল, ঢোকানো এবং বেরোয়ার দুটি পরিকল্পনা ছিল, দর্শকের সাথে একটা। অ্যাকচুয়ালি তো দর্শকের জন্য নাটক করা হয়, নাটকটা দর্শকের মনের ভেতরে যদি এফেক্ট না ফেলে, ওর ভেতরে বিশেষ করে ওইখানকার মানুষের ভেতরে যদি এফেক্ট না ফেলে, তাহলে এই মানুষরা এই যে পবিত্র ভূমির কথা বলছি সেটাকে ঠিকমতো ইয়ে করবে না, তাইলে ওইটা বৃথা। এটা করার জন্য একটা ডকুমেন্টেশন হিসেবে ঠিক আছে, কিন্তু এটা যে কোনো রকমের সোশ্যাল এফেক্ট আছে সেটা তো নেই। কিন্তু থিয়েটার তো চায় সোশ্যাল এফেক্ট ফেলতে পারে, এবং এটা তো সত্য, এটা তো প্রমাণিত যে থিয়েটার চাইলেই যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে একটা এফেক্ট ফেলতে পারে, তাই না? তো সেখানে আমরা থিয়েটারের শক্তিটাকে খুব খাটো করে ফেলি আর কি, আস্তে 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 এমন একটা একটা শো পিস হিসেবে, একটা শোকেজ হিসেবে আমরা থিয়েটারটাকে রেখে দিয়েছি। এবং আমাদের বাংলাদেশের থিয়েটার তো সেই জায়গায় রয়েছে, এটা তো সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ না। এবং আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন, আমাদের নেতারা এই জায়গাটাকে শোকেজ হিসেবেই রেখে দিয়েছে। যেমন আমরা যে কারণে অনেক বছর কাজও করলাম, শুধুমাত্র এইসব জায়গায় ডেড থিয়েটার টাইপের
জিনিসপত্রকে আমরা উৎসাহ দিই, পত্রপত্রিকায় লিখি এগুলোকে নিয়ে, যে থিয়েটারটা সাথে দর্শকের কোনো সম্পর্ক নাই, দর্শক দেখলো এক রজনী পরের রজনী ভুলে গেল। তো ওই থিয়েটারই আমাদের দেশে চর্চিত, কিন্তু বাইরের দেশে তা না। বাইরের দেশে অনেক রকমের থিয়েটার হয়। তুমি তো পড়েছো থিয়েটার নিয়ে, জানো। আমাদের জিয়া হায়দার স্যার তো মানে পুরো বিশ্বের থিয়েটারের নিয়ে লিখেছেন। অনেক রকম থিয়েটার আছে না, থিয়েটারের এফেক্ট তো আছেই। অগস্ত বোয়াল তো পার্লামেন্টে পর্যন্ত থিয়েটার করেছে। তো পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের মানুষদেরকে নিয়ে থিয়েটার হচ্ছে না, মানে তো আর শোকেস থিয়েটার হচ্ছে না, কেন পার্লামেন্টের লোক প্রায় ইনভলভ হচ্ছে। তো এটা তো ইন্টারেস্টিং, এবং এগুলো এইসব প্রসেস তো আমরা জানি, আমরা পড়ালেখা করেছি, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয় না, আমরা করতে পারি না নানা রকম ব্যর্থতার কারণে। আপনার কাছে কি মনে হয় যে মানে প্রজেক্ট বেস যে নাটকগুলো দরকার নেই, বন্ধ করে দেওয়া উচিত একদম, এগুলো বন্ধ করে পিটানো উচিত। আমি মনে করি, আমি তো সিরিয়াসলি এগুলোর উপর ফেডা। আমরা গত 12 বছর ধরেন বা 15 বছর ধরেন থিয়েটার নিয়ে এই ধরনের প্রজেক্ট বেস কাজ হচ্ছে। এর আগে কি থিয়েটার হয় নাই? এবং ভালোভাবে হয়েছে, এবং মানুষ যুক্ত ছিল এটার সাথে। তাইলে কেন প্রজেক্ট দরকার? পিটানো দরকার। আমি তো একদম সিরিয়াসলি এখন আমি এটার উপর খুবই ফেড আপ। একটা লাভ হয়েছে, আমাদের নাট্যকলা থেকে পাশ করা ছেলে মেয়েদের একটু কাজ হয়েছে, কিছুটা কাজ হয় এটা থেকে, কিছু ইনভলভ ছেলে মেয়ে নাটকে। কিন্তু নাট্যকলা থেকে যেমন আমরা যখন পাশ করি তখন আমরা তো চাকরি কি করব, নাটক থেকে পাশ করে কোনো চাকরি তো নাই, এখনো নাই। খালি এখন তবু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া ছাড়া আর কিছুই নাই। একজনই হয়, তাই না? হ্যাঁ, তারপর ধরো এনজিওগুলোতে কিছু ছিল, এখন এনজিওগুলো নাই, এনজিওগুলোতে কিছু তখন কাজ হচ্ছিল ডেভেলপমেন্ট থিয়েটার ধরে। তো ওই হিসেবে কিছু ছেলে মেয়ে এটার সাথে যুক্ত ছিল। এখন ওইটা নাই, এখন এই শিল্পকলার প্রজেক্ট থাকলে ওইভাবে ছেলে মেয়েরা কিছুটা সার্ভাইভ করার চেষ্টা করে এইগুলো দিয়ে। তো এছাড়া আমি এটার কোনো রকমের কোনো লাভ দেখি না। আমি তো দেখি এটা লস, এটা খারাপ। মানে হ্যাঁ, একবার বা দুবার। হ্যাঁ, ধরো এত বঙ্গবন্ধুর শতবর্ষে নিয়ে এতগুলো নাটক হলো, কয়টা শো হয়েছে? হাতে গুনে 5টার বেশি তো হতে দেখি নেই। একটা বা দুইটা হয়েছে, একটা শো হয়ে বন্ধ হয়ে গেছে, এরকম তো আছেই, ভুরি আছে। আর বেশি হইলে 5টা শো হয়েছে। এই যে মাসুম রেজা করলেন জনকের অনন্ত যাত্রা, কয়টা শো হয়েছে? ঢাকায় 2টা শো হয়েছে, রাজশাহীতে 1টা শো হয়েছে, এই 3টা শো। বিমানে করে রাজশাহী যাও, আসো, শো করো। কস্ট কি, এফেক্ট কি এটা? তো এইসব প্রশ্ন তো আসবেই, আসা উচিত। সুতরাং এগুলো এইসব প্রজেক্ট বেস জিনিসপত্র বন্ধ করা উচিত আমি মনে করি, যদি থিয়েটারকে সত্যিকার অর্থে বাঁচাইতে চাই। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখি না, না এখন নাই। হ্যাঁ, এখন এরা করে না, এদের ইন্টারেস্ট মরে গেছে, শিল্পীদের ইন্টারেস্ট মরে গেছে। আমি ঠাকুরগাঁ গেলাম, যে আমি ধামের শিল্পীদের সাথে বসছিলাম, ধাম শিল্পীদের ইন্টারেস্ট চলে গেছে। তো অথচ ধামকে ওরা মানে ওরা ধর্মের জায়গা থেকে তো একটা রয়েছে, আবার বিনোদনের জায়গা থেকেও ধামের শিল্পীদেরকে এতটা সম্মান করা হতো, মানে সাংঘাতিক রকম সম্মান করতো ধামের শিল্পীরা তো অ্যাকচুয়ালি গরিবরা, কৃষিজীবীরা ধামের শিল্পী। তো কিন্তু এদেরকে এই একটা সিজনে যখন লক্ষ্মী পূজা শুরু হয়, মানে দুর্গাপূজার আগে থেকে ওরা মানে কালী পূজা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, এইগুলো এদের ধামের সিজন। কিন্তু লক্ষ্মী হলো মূল, ধাম হয় লক্ষ্মীর সময়, 7 দিন 8 দিন ধাম হয়, তো ধামের গান হয়। তো এক একটা জায়গায় ধরো একটা ধামের গান 2 ঘন্টা থেকে 4 ঘন্টা বেশি এক্সিস্ট করে না, ধরো 2 ঘন্টার একটা ধাম। সকাল থেকে শুরু হয়, এটা রাত্রে সারা রাত চলে এবং চলতে থাকে, এটা কন্টিনিউ 7 দিন চলতে থাকে। তো আজকে ধরো সকাল তো 10টা থেকে শুরু হইলো, এটা আগামী 7 দিন চলবে, কোথাও বন্ধ ছাড়া, ব্রেক ছাড়া, নন স্টপ চলবে। তো
ধামের একটা গল্প শেষ হলো, একটা গ্রুপ করে গেল, আরেকটা গ্রুপ লাইনে, সেই গ্রুপ আসতেছে। তার মানে প্রতিদিন বলে 10টা করে মিনিমাম ধামের দল আসে, তাহলে 7 দিনে 70টা দল আসে বিভিন্ন জায়গা থেকে। এই যে 70টা দল 7 দিনে আসে, এদেরকে টাকা দেয়া, এদেরকে খাওয়ানো, এদেরকে রাখা এবং সম্মান দেয়া, আমি বলছি এই যে কমিউনিটিটা আয়োজন করে, তো বিশাল আয়োজন না, কোন জায়গা থেকে, কোন ভালোবাসা থেকে এখনো করে, কিন্তু ধামের শিল্পীদের ইন্টারেস্ট কমে গেছে। হ্যাঁ, ধামের ধামের আর্টিস্ট নাই, ধাম ধাম করে না, ওরা বড় লোক হয়ে গেছে, ওরা মোবাইল থেকে, কারণ ওদের ওদের কাছে ওইটা পোষায় না, ওরা বুঝছো না, ওদের কাছে এটা পোষায় না, ওরা সময়ের সাথে সাথে হ্যাঁ চাহিদা তো বেড়ে যায়। চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। হ্যাঁ ওদের পোষায় না, বলে মানুষ হাসাহাসি করে, ওরা ফ্যামিলিগত ভাবে ঝামেলা করে। ধরো ওর ফ্যামিলিতে বলে যে এগুলো কেন করবো, এটা করো ওইটা করো, ফ্যামিলিতেই ঝামেলাটা করে। মেয়ের বিয়ে দিতে পারছে না, বাপ কে চুল কাটতে হয়েছে, ধানের মেয়ে ধানের ধান গাইতো আর কি। বাপ ভান্ডারি চলছিল আর কি। তো বিয়ে হয়ে গেল, ঘর থেকে শুরু হয়েছে যে চুল আইসে যদি দেখে তুমি এরকম, তো তোমার মেয়েরে বিয়ে দিবে, বুঝছো না জিনিসটা, কাটো কাটো ওই কাটলে। এখনো কিন্তু আছে যে গ্রাম অঞ্চলে হ্যাঁ। আমাকে শুনতে হয় যে হ্যাঁ। নাট্যকলা বড় হ্যাঁ। মানে এই বিয়ে বলেন বা সোসাইটি বলেন, হ্যাঁ, কেন? right, মানে right, কেন আমার আসবে? আমার হ্যাঁ। সার্কেলে অনেকে বিশেষ ক্যাডারের বড় বড় হয়ে চলে গেছে, ওদের ব্যাংকে হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা যেন নাটক করার কারণে। তো যাই হোক, এখন ওদের স্কোপ তৈরি হওয়ায় ওরা করতেছে কি, ওরাও এইটা এই ইন্টারেস্টটা হারায়, এটা আর করতে চায় না। তো ওইটাই বলছি যে ওইটা খুবই ক্ষতিকর হয়ে গেছে, মানে ডেঞ্জার হয়ে গেছে। আমার যে প্রশ্নটা যে এই থিয়েটার চর্চা যে প্রজেক্ট বেস না করে চর্চাটা যদি আগামীতে থাকে, সেটার জন্য কি কি করণীয় আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো মনে হয় যে, আমার প্রথমত মনে হয় যে দলগুলোর জন্য স্পেস তৈরি করাটা প্রথম দায়িত্ব। যে কোনো জায়গায় মনে করেন আজকে যেমন মডেল মসজিদ হয়েছে 67টা জেলায়, মডেল হওয়া উচিত, কালচারাল সেন্টার হওয়া উচিত আমি মনে করি দলগুলোর জন্য একটা স্পেস, কমিউনিটি উদ্যোগ নিয়ে, এখানে এই ছেলেরা নাটক করে, এদের জন্য এখানে জায়গা দাও, ওই জায়গায় আসা উচিত। গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রজেক্ট না করে একটা প্রজেক্ট করে, ধরো একটা ফেস্টিভ্যাল করে, আর না হলেও 20 লাখ টাকা, মিনিমাম 20 লাখ টাকা একটা ফেস্টিভ্যাল করলে খরচ আছে। তো এই 20 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনে ফেলতে পারে না, কিনে একটা দলকে প্রোভাইড করতে পারে না। আজকে 13 বছরে যদি 2টা করে এরকম জায়গা হইতো, তাহলে কত হইতো, 13 দুগুণে 26টা দল জায়গা পাইতো, ঢাকা শহরের ভিতরেই কিন্তু সম্ভব। কিন্তু আপনি যেন আমাকে 20,000 25,000 টাকা দিয়ে তুমি ফাইজলামি করতেছো এদের সাথে, এবং নিচ্ছে চেপে পেলে কিছু করার তো নেই। এগুলো হলো প্রজেক্ট। আমার যদি মনে হতো যে আপনি আমাকে 20 লাখ টাকা দিলে আমি প্রয়োজন আরো 20 লাখ টাকা বা 10 লাখ টাকা কালেক্ট করে আমার মতো করে একটা স্পেস করে দিলাম। একদম একদম তাই তো। এবং এখন তো স্পেস তো জরুরি হয়ে গেছে। আমরা জানি যে শিল্পকলা মহিলা সমিতিতে মানুষজন বাইরে থেকে যেতে পারে না, কারণ রাস্তায় জ্যাম ট্যাম এগুলোর কারণে আমাদের এখন তো কমিউনিটি বেসড হল দরকার, এখন স্পেস দরকার। তো স্পেস হইলে একটা স্টুডিও মতো করে করবে করতে গেলে, তাই না? আমাকে যদি একটা স্পেস দেয়, আমাকে যদি এইটুকু একটা স্পেস দেয়, আমি তো তাই করেছি। আমি তো স্টার্ট করেছি যখন রিল রোডে, আমি তো এরকম ছোট জায়গা করেছি, ওখানে তো ছেলেপেলেরা তৈরি হইলো, ডেভেলপ হইলো। তো ছোট্ট একটা স্পেস লাগে, আর কিছুই লাগে না। একটা স্পেস একটা দলকে দেয়া, কথা হলো যে তাইলে দলটা চিন্তা করবে ও কি কি করতে পারে, কি কি করা যায়, তার তো একটা মাস শেষে তার টাকা মিলতে হয়। আমি করোনার সময় আমি 1,70,000 টাকা দিয়ে আমার বাসা ছাড়তে, মানে আমার রিহার্সাল ফ্লোর ছাড়তে হয়েছে। মানে আমি দেখলাম যে বসে আছি ওই লোক ফোনেই দিয়ে যাচ্ছে, ভাই ভাড়া দিচ্ছেন না, আমি ভাই করোনার মধ্যে কি করবো। তারপরে ফাইনালি যখন দেখলাম যে 1,70,000 টাকা হয়ে গেছে, ভাই ল টাকা ল, মাফ কর, মালামালগুলো নিয়ে একটা গোডাউন, 5,000 টাকা দিয়ে একটা গোডাউন ভাড়া করে ওখানে মালামাল রেখে এখন পর্যন্ত এই অবস্থা আছে। তো আমি বলছি যে
এই সংকটটার সাথে সাথে আমার দল নাই এখন। ওই অর্থে তো বলাই যায় যে দল নাই, দলের স্পেস নেই মানে কিছু দল। একটা দলের যদি একটা স্পেসে বসতে না পারে তাহলে সে দলটা কোনো এক্সিস্ট করে বলে আমি মনে করি না। আমি ঢাকা শহরে যখনই প্রথম পালাকার করি তখন আমি প্রথমে আগে স্পেস নিশ্চিত করছি, তারপর সেটা ভাড়ায়, কিন্তু স্পেস প্রথম। আমি তো মনে করি স্পেস প্রথম। এটা তো আমরা চিটাগং ইউনিভার্সিটি থাকা অবস্থায় শিখেছি, স্পেস ছাড়া থিয়েটার হবে না সোজা। তো ওই স্পেসটাই নেই। অনেকগুলো দল আছে ঢাকা শহরে, বেশিরভাগ দলেরই কোনো স্পেস নেই। এটা তো জানা কথা, এরা কেউ স্পেস স্পেস নিয়ে কথা বলে। আগে তো দরকার তুই তোমার একটা স্পেস, তোমার যদি একটা জায়গা হয়, তো মসজিদ হলে মুসল্লি হবে, আসবেই। এত কোটি কোটি টাকা খরচ করে মডেল মসজিদ করতেছে, কমিউনিটি সেন্টার করতে হয়। মসজিদের কোন সময় ইউজ হয় মসজিদ? 5 বেলা। বাকি সময়গুলো নাটক করার জন্য একটু মসজিদে সুযোগ দিবে না না, কিন্তু এটা তো কমিউনিটির কাজ, এর বাইরের কাজ না, তাই না? তুই মনে করো তুমি সকালবেলা ভোরবেলা নামাজ পড়লো, এরপর তো জায়গাটা পড়ে রয়েছে, এখানে আমি রিহার্সাল করি, কোনো অসুবিধা নেই। এবং এটা কন্ট্রাডিক্টরি নয়ও কিন্তু। হ্যাঁ না, আমি বলতেছি তাইলে তাহলে মডেল মসজিদ করে লাভ, তুমি কি উন্নতি করতে চাইছো? তোমার এই দেশের কি করতে চাইছো? মানুষগুলোকে কি করতে চাইছো? মডেল মসজিদ তো তাই না, মডেল মসজিদ সারা কি মসজিদ নেই যেখানে নামাজ পড়ানো? তো নামাজই তো ওই হুজুর আসছে এখান থেকে মানে যে এত বড় মসজিদ বানায় রাখছি, আপনারা আসেন না নামাজ পড়তে, বুঝছো? তো আমি বুঝি আমি ঘুমাচ্ছি বুঝে আমি বিদায় করে দিচ্ছি, কথা বাড়াইনি। আমি যদি এমনি নর্মাল এরকম সময় থাকতাম, ঘুম থেকে না উঠে যেতাম, তাহলে তো আমি তার লগে একটা পাঙ্গা নিতাম। তো মানে কেন আমার কথা হলো যে শেখ হাসিনা, ওই আরাব খান, ও তো বসে বলতেছে যে আমি 64 জেলায় 64টা মসজিদ বানাই। কেন মসজিদ বানাইলে কি হবে? মসজিদ বানাইলে তোমার বেহেশত নিশ্চিত। তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, তুমি 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 একটা ঋণ খেলাপি, তুমি একটা দুনিয়ার ঘুষখো, তুমি যে মসজিদ কমিটির প্রধান হয়ে যাচ্ছ, কারণ তুমি মসজিদে 2টা টিম কিনে দিচ্ছ তোমার ঘুষের টাকা। তো মসজিদ যদি ধর্ম কি প্রশ্ন করবে না? এইসব প্রশ্ন হুজুরটা কি এই প্রশ্নগুলো করে? তো আমাকে প্রশ্ন করবে, আপনি নাটক কেন করেন, চুল কেন বড় করছেন, আপনি টিপ কেন দেন, এইসব প্রশ্ন, তাই না? মানে আমাদের সোসাইটিতে তো ওই জায়গায় নিয়ে গেছে। তো এখানে আমি বলছি যে এখানে জ্ঞানী গুণী ব্যক্তিরা, ওই কথা লাকির মতো লোকরা ফান্ড আনতে পারছে, আমাদের ব্যর্থ আসাদুজ্জামান নূর মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় কিছুই করতে পারে নাই। তো এগুলো তো উচিত ছিল, এগুলো করা, এইসব জায়গাগুলো আগে নিশ্চিত করা। এখনো চাইলে পারে, করবে না, এইসব মাথা ব্যথা নেই। নতুন কোনো ধরনের যে আঙ্গিক রিসার্চ টাইপের যে করা শিল্পগুলো করে না, শিক্ষার্থীদের কাজে লাগাবে, নাট্যগুলো থেকে ছেলেগুলো বেরোচ্ছে। এটার তো প্রাইম টাইম ছিল এখন, মানে করোনার পরে। করোনার সময় আমাদের নীলু স্যার একটা করলো, সেমিনার করলো, দেখছো অনলাইনে, তখন অ্যাংজাইটি অফ থিয়েটার বোধ হয় সম্ভবত। তখন উনি খুব সুন্দর বলছে যে এখন আমাদের প্রচুর ল্যাব দরকার, হ্যাঁ প্রচুর ল্যাব দরকার, যেখানে আমরা কাজ করবো, সেখানে নতুন ফর্ম নিয়ে কাজ হবে, ছেলে মেয়েরা নতুনভাবে শুনে না। ছেলেমেয়েরা কিন্তু অনেকেই কাজ করতে চায়। অবভিয়াসলি আমাকে একটা জায়গা দাও না, আমি বসে বসে আমি 5টা ছেলে আমি ঠিকই জোগাড় করে এনে আমি করে দেবো, কাজ করতে চাই, কাজ করে দেবো। কাদের কাছে যাবে? আমি ঢাকা শহরে 1 বছরে কাকে নক দিয়েছি, কার কাছে যাবো? যাওয়ার পরে যদি শিল্পকলার মতো ভালো একটা জায়গায় গিয়ে আমাকে বলে যে তুমি তোমার ঢাকা থেকে সরে যাও, সিরাজগঞ্জের থিয়েটার করো, আমি তার কাছ থেকে উদ্যোগী কর্মকর্তা, তার কাছ থেকে আমি এখানে শুনি, তাহলে আমার থিয়েটারগুলো স্টেবিলিটির দরকার আছে। আমার কিছু দিয়ে হবে, থিয়েটার তো
মানুষ করে না, ব্যক্তি চর্চা করে। হ্যাঁ, রাইট রাইট, ওই জায়গাটা আমি বলছিলাম যে ব্যক্তি চর্চাটা তো আপনারা নিয়ে আসছেন, লাইন আপের মধ্যে নিয়ে আসছেন, তাই বলছি এখান থেকে বের করে নিয়ে আসেন। আপনার একটা শিল্পকলার মতো জায়গাগুলো তরুণ তারুণ্য নির্ভর কোনো ধরনের চর্চা হওয়া কেন উচিত। হবে? না, করবে না, গবেষণা কোনো দোষ নাই। চুরি করবে, চুরি করবে এরা। আমার চোর, কাছে মনে হয় এরা যে- স্রেফ চোর। আমি তো দেখলাম, আমি 288 দিনে ওদের সাথে করলাম, শিল্পকলার সাথে সরাসরি এই দুটো কাজই করেছি, কাজ অনেক করেছি। আতা রহমানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি অনেকগুলো শিল্পকলার প্রজেক্ট করেছি, কিন্তু আমি ওগুলোতে আমার অর্থ করিনি, আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমি এই দুটো কাজ করতে যেয়ে দেখেছি এরা চোর, স্রেফ চোর। এদেরকে চোর বলা ছাড়া আর কিছু না। এই যে বলা হয়েছে যে দুদকে এত এত টাকা, এগুলো হয়তো লাকি ভাই এত টাকা আত্মসাৎ করেনি, চুরি করেনি, এগুলো সত্য। লাকি ভাই মানুষটাও একটু অন্যরকম, কিন্তু চুরি হয়েছে এটা সত্য, এটাও সত্য যে এই কোটি কোটি টাকা চুরি হয়েছে, এবং ওগুলো দেখা যাবে আর কি। পিয়ন একটা ছেলে বলে, ও গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ সব আছে। পিয়ন তো এই টাকা কিভাবে, ও পিয়নের হাতে টাকাটা পৌঁছে কিভাবে, ড্রপ, টাকা তো ড্রপ হবে না নিচের দিকে যেতে, তো এই ছাড়তেছে টাকা। দিন শেষে তারাই সুখী। দিন শেষে তারাই সুখী, দিন শেষে তারাই সুখী। আমি তো নাস্তাই করলাম, সকালে খাওয়া নেই। না 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 না, ভাই আরেকটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে যে আমার যে চর্চা, আমি যতটুকু ভাবি আর কি থিয়েটারটা, আমি জানি না, আমি এখন এক্সপেরিমেন্ট করতে পারি নাই, সেহেতু যুক্ত হয়নি, কারণ একাডেমিক ফ্যানের মধ্যে আছে। তা আমার ইচ্ছে স্পেস থিয়েটারে কাজ করা, প্রসিডিয়াম থেকে বেরিয়ে আসা। কারণ প্রসিডিয়াম, ঢাকা শহরের প্রসিডিয়াম মানে হচ্ছে আপনার কয়েকজন পরিচিত আছে, আপনার পরিচিত আছে, মানে তার মাধ্যমে কিছু অডিয়েন্স, ফিক্সড অডিয়েন্স। আমার কাছে মনে হয় না যে ওই মোড়ে যে রিক্সাওয়ালা আছে না, ও যে দেখে না, ও দেখে না। আর এখানে গল্প সিলেক্টিভ একটা বিষয় আছে, গল্পগুলো তাদের জন্য না। এখানে সংলাপগুলো যে বলে ওদের জন্য না, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজের জন্য নাটকগুলো দরকার। এই জন্য আমার এখানে বিদেশ করছে। আমার যে জায়গা থেকে অন্তত জায়গা থেকে যে আপনার কাছে এই কাজটা করতে কি মনে হচ্ছে, প্রসিডিয়াম থেকে পরিবেশের যে পার্থক্য, আপনি যে জিনিসটা মানে স্ক্রিপ্ট লেখার ব্যাপারে আপনার পরিবেশন স্টাইল থেকে কি কি পার্থক্য মনে হয়? প্রসিডিয়াম স্টাইলের আর হচ্ছে পরিবেশ থিয়েটারের পার্থক্য। দেখো, পার্থক্য তো আসলে কোনো কিছুই নাই। মানে তুমি যদি আমাকে বলো যে পার্থক্য কি, হ্যাঁ, পার্থক্য আসলে কিছু নাই। মানে অভিনয়ের কোনো পার্থক্য যদি ওইভাবে করতে চাও তাহলে পার্থক্য নাই, ডিজাইনের ক্ষেত্রে পার্থক্য যদি করতে চাও তো মানে হয় কি, স্পেস তো একটা বড় বিষয় সবসময়। কারণ আমরা জানি থিয়েটারটা একটা ত্রিমাত্রিক স্থানে ঘটতে হয়, এবং এখানে দর্শক থাকবে একটা পক্ষ, অভিনেতা থাকবে একটা পক্ষ, এইটুকু। এখন এই ত্রিমাত্রিক যে স্থানটা, সেই স্থানটাই মূলত তোমাকে লিড করে তুমি কিভাবে এখানে দর্শককে ভাগ করবা, তোমার ইয়েকে, পারফর্মারদেরকে ভাগ করবা। ওই স্পেসটাতে তুমি পারফর্মারকে কোথায় বসাবা, ইয়েতে করবে, সেটার উপরে কিন্তু ডিজাইন নির্ভর করে, বুঝছো? ডিজাইনগত দিকে অবশ্যই পার্থক্য আছে, যেটা বললাম আমি, এটা খোলা জায়গা, ওপেন জায়গা, তিন দিকে বসে নেয় দর্শক, এটা একদিকেই বসছে, তাই না? এখানে কিন্তু দর্শক কিন্তু একদিকেই বসে, সামনের দিকে। এটা কিন্তু দুই পাশে দর্শক ওই অর্থে ছিল না, যারা আছেন টুকটাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যারা, তারা কিন্তু বসার অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই সামনে ছিল। এটা অনেকটা প্রসিনিয়ামের মতো, কিন্তু হ্যাঁ 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 না হ্যাঁ না না, কিন্তু এই স্পেসটাই তো আমাকে বলে দিচ্ছে, এই স্পেসটাই আমাকে বলে দিচ্ছে যে তুমি এইখানে অ্যাক্টিংটা করাও, আর এই জায়গাগুলো, এই জায়গাটা দর্শকদের জন্য রাখো, স্পেসই বলে দিচ্ছে। তো তখন আমি স্পেস, যখন আমি ডিসিশন নিয়ে নিলাম যে আমি দর্শক এইখানে রাখবো, এইটুকু জায়গা আমি ব্যবহার করবো, তখন কিন্তু আমার ডিজাইন নিয়ে আমার হাত দিতে হচ্ছে, বা আমি কী ধরনের থিয়েটারটা করবো, এই থিয়েটারটা কীরকম হবে, এত বড় ক্যানভাস, এখানে কী হবে, ওইটার উপরে এই জিনিসটা হচ্ছে। প্রসিনিয়মও ভাগ আছে, যেমন দেখো তুমি যদি ঢাকা শিল্পকলা একটা নাটক করো প্রসিনিয়মের ভেতরে, ওইটা তুমি যখন
চিরং শিল্পকলা নিয়ে যাবা, তোমাকে ওইটা পুরোটা কনসিডার করতে হয় না? প্রসিডিউমের ভিতরে তো ডিজাইন পর্যন্ত কম্প্রোমাইজ করতে হয়। তো স্পেস প্রথম, আমি মনে করি স্পেসই বলে তুমি কিভাবে করবা। তো এটা বড় স্পেস ছিল, এটা অনেকটা প্রসিনিয়ামের মতো জায়গায় অডিয়েন্স ছিল একদিকে, তো সব কিছু মিলিয়ে এটা এইভাবেই দেখা হয়েছে। এই পরিবেশের গল্পটা বলা, এই স্থাপত্যটা নিয়ে বলা হয়েছে। পাশাপাশি এখানে যেই মানুষগুলো মারা গিয়েছিল সেই মানুষগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এইটুকুই কাজ হয়েছে। এর বাইরে কিছুই কিন্তু আসলে আহামরি কোনো কিছু হয়েছে বলে আমি মনে করি। বুঝছেন তো জিনিসটা? হ্যাঁ, মানে ওইটাই বলছি। হ্যাঁ, নড়েই নাই শীতের মধ্যে এবং ঠান্ডার মধ্যে এখানে। সম্পর্কে জানে, অল্প অল্প ভাষা জানে, হ্যাঁ, এইভাবে যে হয়েছে হয়েছে না তারা জানে না। এটা হচ্ছে আমি যেটা তোমাকে সকালবেলায় বললাম যে যা ঘটেছিল সেটা গভীর থেকে তাদেরকে ঘটনাটা একদম সরাসরি তাদেরকে বলা হয়েছে, ভাষা নয়, একদম পুরোটা এনে বলা, সেটাই আমি হ্যাঁ সেটা ঠিক। ওই হিসেবে ডিজাইন মানে এখানে ডিজাইন এমন না যে মানে আমি স্পেসের বাইরে করে ডিজাইন করতে পারি। আমি সবসময় তো এটা তুমি ভালো করে জানো, থিয়েটার সবসময় স্পেসই আমাকে বলে দেয় থিয়েটার। আমরা যখন পালাকার করি প্রথম দিকে যেটা বললাম যে এখন আমাদের স্পেস নাই, যেমন প্রথম দিকে আমরা যেখানে রিহার্সাল করতাম একটা পরিত্যক্ত সিদ্ধেশ্বরীর ভিতরে একটা পরিত্যক্ত একটা হাসপাতাল ছিল। তো ওই হাসপাতালে বসে পোলাপান আড্ডা দিত, গাঁজা পূজা খাইতো। তো ওখানে আমরা স্থানীয়দেরকে বললাম যে আমরা এখানে বসে রিহার্সাল করতে চাই, তারপরে দেখে যাই। তো ওখানে আমরা কাজ করেছি। ওখানে যেহেতু ওই জায়গাটাতে আমি দর্শক নিয়ে যেতে পারবো না, যেহেতু পরিত্যক্ত জায়গা, ওখানে কিছু করতে পারবো না, করিনি। কিন্তু ওখান থেকে আমরা অনেকগুলো প্রোডাকশন করেছি, যে প্রসেনিয়ামের কিছু মুক্তাঙ্গনের কিছু কাজ করেছি। তারপর আমাদের ওই জায়গাটা যখন ছেড়ে দিতে হলো, এরপরে আমরা করলাম চ্যানেল। এরপরে আমরা ছোট ঘরের রুমে, আমরা তখন তো ব্যাচেলর সবাই, এরকম ছোট 10 ফিট বাই 10 ফিট রুমের একটা বাসা ভাড়া নিলাম 4 জন বন্ধু মিলে, পালাগারের 4 জন। হ্যাঁ, পাস আউট অনেক পরের ঘটনা। পাস আউট করলে তো 4 বছর আমি দলই করি নাই, 4 বছর পরে আমরা পালাগার। তো আমি বললাম যে তখন আমরা ছোট ঘরে যখন গেছি তখন কি করা যায়, থিয়েটার তো করতে হবে। আমরা আগের প্রোডাকশনগুলো শো করতেছি, কিন্তু আমার তখন মনে হয়েছে যে এই যে ছোট জায়গা, চলো আমরা ক্লাসে থিয়েটার ফর এডুকেশন। আমার স্পেসটাই আমাকে বলে দিচ্ছে ছোট্ট জায়গায় কিভাবে দুজন পারফরমেন্স করে। তো আমরা ক্লাস অ্যাক্ট করেছি, তখন আমরা থিয়েটার ফর এডুকেশনের উপর আমরা ক্লাস অ্যাক্ট নাম দিয়ে তারপর আমরা ওইটা নিয়ে স্কুলে দিয়েছি। তো আমাকে স্পেস বলে দেয়। তারপরে যেমন আমরা আবার বাসা চেঞ্জ করে দেখলাম যে এরকম একটা বড় বাসা পাওয়া গেছে দিল্লি রোডে, চলো ওখানে থাকবো। তো ওখানে থাকি, ওইটা ভাড়া নিচ্ছি থাকার জন্য, ভাড়া নিয়ে স্টুডিও বানাইছি, একটা বিশাল স্টুডিও বানাই। আমাদের এই স্পেস কিন্তু সবসময় বলে দেয় স্পেস কথা বলে, এটা তো সত্যি, এটার সাথে স্পেস কথা বলে। তো ওই জন্যই কোচিয়ে যেটা বলতেও ছিলাম যে শিল্পকলা বা অন্যান্য যারা আছে তাদের উচিত প্রথমত প্রত্যেককে একটা স্পেস দেওয়া, নিশ্চিত করা। স্পেস পাইলে সবাই করত, এবং করোনার সময় ওইটা সুযোগও ছিল যে সবাইকে একটা স্পেস বের করে দেওয়া, এটাও করলাম। এই আর এই স্পেসটা, হ্যাঁ এই স্পেসটার কারণেই আসলে স্পেসের গল্প বলবো। এটা ওই অর্থে তুমি যদি বলো যে হ্যাঁ আমরা ডিকনস্ট্রাক্ট করেছি, কিন্তু অনেক সিন এখানে যখন আমি নিয়ে দাঁড় করাচ্ছি লাইন নিয়ে ওই উপরে, তো এটা তো অ্যাকচুয়ালি এইরকম ভূমিতে হয় না, এটা তো মাটিতে হয়েছে। আমি একটা ইয়ের মধ্যে সলিড রকের মধ্যে ওদেরকে দাঁড় করিয়ে গুলি করে মারছি, তাহলে মানে মূল কনস্ট্রাকশন থেকে আমি কিন্তু এটা ডিকনস্ট্রাকশন করছি। তো এইরকম ডিকনস্ট্রাক্টেড সিন তো অনেক রয়েছে, যেটা সবসময় আমাকে পরিবেশ থিয়েটার বা
এনভায়রনমেন্টাল থিয়েটার আমাকে বলছে যে তুমি তুমি যেই কনস্ট্রাকশনে যাচ্ছ সেখানে ডিকনস্ট্রাক্ট করো। ওই হিসেবে তো পরিবেশ থিয়েটারের মূল ইয়েটা আছে, যে সেই চেষ্টাটা তো ছিল। কিন্তু আমি বলছি না, এটাতে আমার নানা রকমভাবে ভাবনা, যেমন আমি প্রসিনিয়ামেরও হেল্প নিয়েছি ওই আর্টসগুলো ক্ষেত্রে। তো আপনার স্পেসিফিক চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং ছিল অনেক অন্যদের। হ্যাঁ, কয়েকটা নাটক দেখেছি। আচ্ছা আচ্ছা, অন্যান্য সে আপনারটা খুব বেশি খুব বেশ বেশ চ্যালেঞ্জিং ছিল, বেশ চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, অল্প জায়গা হ্যাঁ, থেকে জায়গা থেকে জায়গা থেকে। বিশাল এরিয়া সমান্তরাল। হ্যাঁ, একদম তাই না, তাই না। আমারটা গল্পটাও বিশাল। আমারটা বিশাল। আমার পুরোটা এখন গল্পের মানুষগুলো, বিশেষ করে গল্পের মানুষগুলো সবচেয়ে বড়, মানে ওইটাই হলো সবচেয়ে বড় বিষয়। যে কি করেছে যে ফেস্টিভ্যালে গাছ আছে, গাছের এখানে লাইট টাইট দিয়ে একটা হ্যাঁ, কিছু একটা সিন হয়েছে। হ্যাঁ, আপনারটা হচ্ছে মানে স্টেজের মতোই। রাইট। আমারটা পুরোটাই একটা সেট। সেট, পুরোটা সেট। আমার এই সেটের ভিতরে আমাকে করতে হচ্ছে। এইটা তো সত্যি এটা বড় চ্যালেঞ্জ ছিল। ওইটা সিম্বল হিসেবে কাজ করছে, কিছু হচ্ছে আপনার স্থাপত্যটা ছিল সিম্বল হিসেবে। হ্যাঁ, যারা থিয়েটার বলছে তারা বুঝতে পেরেছে। রাইট। আরেকটা কোশ্চেন, মানে এটাই পরিবেশ থিয়েটার বিশাল একটা স্পেস লাগবে। এই তত্ত্বগত জায়গা থেকে ঘুরে যাওয়াটা মনে হয় উচিত উচিত ছোট্ট জায়গা উচিত থেকে ছোট্ট জায়গায় হতে পারে পরিবেশ থিয়েটার। এই ঘরের ভিতরে হতে পারে। আমি বলতে পারি যে এই ঘরে, এই ঘরটা যে যারা বানিয়েছিল তাদের স্বপ্ন নিয়ে একটা গল্প হতে পারে। মানে বসে বসে কিংবা বসে দেখলাম, আমি এখানে বসে বসে পারফরমেন্স করছি। সেটা সকালবেলা বলছিলেন, তুমি যে ঘরটায় থাকো সেটা ছিল ক্যাম্প। হ্যাঁ, আমাদের বাড়ি। তাই, হ্যাঁ, তো ওইখানেই তো ওই ওখানে ক্যাম্পেরই হতে তো পারে, একটা পরিবেশ ছিল। হতে পারে, হতে পারে। ওইটাই আপনাকে বলছিলাম যে আমার খুব ইচ্ছে, আমি জানতাম না এই গত 2 বছর আমার দাদা ছিল বাংলাদেশ, আচ্ছা সেতু দাদা। আচ্ছা দাদি বলতো যে যখন এইগুলো ট্রেনিং গুলো হতো, তখন আমাদের যে দাদারা আছে, দাদি সহ ওই পানি টানি বিভিন্ন বললাম যে আগে তাহলে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট সবাই তো পায়, পানি এগিয়ে দেওয়া মানে কি যা হচ্ছে এখন সার্টিফিকেটের জন্য সবাই তো মুক্তিযোদ্ধা। তো সে জায়গা থেকে বললাম যে ভাবছিলাম যে 26শে মার্চ বা 16 ডিসেম্বর এবার আমি বাড়িতে গিয়ে কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি যারা আমাদের ট্রেনিং করতো। আর আমার দাদা হচ্ছে ফ্রন্ট যোদ্ধাই ছিল, অনেক মানুষ। সে জায়গা থেকে আপনি বললেন যে 26শে মার্চে দাদাকে দিয়ে পতাকা উড়িয়ে জায়গাটা স্পেসিফিক করে দেওয়া উচিত। যে এটা একটা আসলে তো আসলে ওখানকার ক্যাম্প কোথায় কোথায় ছিল আমাদের এটা জানা করো। দরকার। জেনে ওই জায়গাগুলো তোমার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ তো মিলে গেছে। কোথায় সিরাজগঞ্জ, কোন জায়গায়? বেলকুচি। ঋতুদের বেলকুচিতে পাশে। আপনি সম্ভাবনাময় হিসেবে মানে যেটা যেটাতে পিএইচডি করছেন, সেই জায়গা থেকে তো আমার একটা হতাশ হলে তো হবে না। এটা আলোকময় হিসেবে আপনার কাছে কি মনে হয়? না, সম্ভাবনা কখনোই তৈরি হবে। মানে পরিবেশ নিয়ে তো অসম্ভব শক্তিশালী। এটা তো সত্য, মানে এটা তো ট্রু। আমি ওইটাই বলছি যে এইগুলো প্রত্যেকটা জিনিস বাইরে প্রমাণিত হয়ে গেছে। আমরা শুধু এটা আনছি, আমরা একটা ধারণা আনে বলতেছি যে আমরা শুনছি জানছি, আমরা মানে বলতেছি যে আমি প্রবর্তন। 96 শুরু এই তাই না? হ্যাঁ, এবং এগুলো এগুলো খুব চিপ মানসিকতা। আমাদের দেশের মানসিকতাগুলো তো খুব খারাপ। এগুলোর সাথে যেতেই পারে না। আমি বলছি যে কিন্তু এটা অনেক সম্ভাবনাময় একটা প্রসেস, থিয়েটার প্রসেস। এটা তো থিয়েটার প্রসেস। এই প্রসেসের সাথে যুক্ত করতে হবে আসলে স্থানীয় মানুষদেরকে। তো ওইটা না হলে এইসব ব্যর্থ। আমরা স্থানীয় মানুষদেরকে জিরো, আমি জানি না যে অন্য কোথাও হয়েছে কিনা, অন্য কোথাও ওইরকমভাবে যুক্ত করেছে বলে আমার মনে হয়। হয়তো পারফরমেন্সে যুক্ত করেছে, ওইটুকুই। আমি মনে করি না যে এদেরকে, এটা তো অ্যাকচুয়ালি বছরের পর বছর এই কাজগুলো হওয়া উচিত। মানে 1 বছর ব্যাপী এই মানুষগুলোর সাথে বসা, স্টোরি ডেভেলপ করা, এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করবে কি করবে না, করা উচিত কি উচিত না, এই জায়গায় সবাই মানসিকতা এক জায়গায় আনা, এনে এখানে আমরা কি কি কন্ট্রিবিউট করতে পারি সেইগুলো বলা, তারপরে একটা ফেস্টিভ্যালের মতো একটা নাটক করা। তাই না? তুমি ওইখানকার তো এটা তো একটা প্রসেস। তো অগাস্ত বোয়াল এই প্রসেসে বিশ্বাসী করেন বলেই কি বলে এই ওনার থিয়েটারটা এত শক্তিশালী ভাবে মানে সারা পৃথিবীতে, হ্যাঁ, সারা পৃথিবীতে মানুষ ইয়ে করে।
তো এটা তো প্রসেসের কথা বলে, এটা একটা শো বা দুইটা শো বা তিনটা শো এর কথা বলে না, এই তো একটা প্রসেসের কথা বলে, কমিউনিটিকে নিয়ে প্রসেস মানুষের কাছে শিল্প পৌঁছাচ্ছে না। এই কারণে এটা তো এটা তো কর্মজগৎ দ্রুত পৌঁছে যাচ্ছে। শিল্প পৌঁছাচ্ছে না যখন শুধু এই কারণে। মুক্তিযোদ্ধার ইন্টারভিউ নিলাম, উনি বললো যে দেখো থিয়েটার বর্তমান সরকারি মেরে ফেলছে। কেন মেরে ফেলছে? থিয়েটারকে মারার জন্য থিয়েটারের বিরুদ্ধে, শিল্পের বিরুদ্ধে হচ্ছে মাহফিল এগিয়ে যাচ্ছে, অথবা মসজিদ মাহফিল এগিয়ে যাচ্ছে। তুমি থিয়েটারকে বাঁচাতে বলে এই মাহফিলের আরেকটু উঁচু গলা বলার জন্য আরেকটা টার্ম নিয়ে আসো, তবেই একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, তখনই তোমার নতুন নতুন কিছু বের হবে। না আমি হ্যাঁ সেটাই, মানে সেই জায়গায় উদ্যোগ নাই, এটাই বলছি যে তুমি মনে করো তুমি যদি বলতা যে একটু ঘাটতারামি করেই বলতে হবে, তোমার তো প্রথম তো যেমন সব কিছুই তো এই মসজিদ টসজিদ করার জন্য তো ঘাটতারার মতো বলতে হবে যে আমার মসজিদ লাগবে, তো আমার নাটক করার জায়গা লাগবে, বলতে হবে বুঝছো না? তো এই ঘাটতারামি তো লাগবে, কিন্তু আমি বলছি যে কিন্তু এই ঘাটতারামিটা এই জায়গায় করছে না, তারা ফেস্টিভ্যাল করবে, তারা দুজন মানুষকে এখান থেকে নিয়ে যে ওখানে ট্রেনিং দিবে, এইসব করবে। তো এইসব তো আমার নিজস্ব স্কিল আছে, তো আমাদের ছেলে পেলে প্রত্যেকটা জেলায় এখন আমি অবাক হচ্ছি, ঠাকুরগাঁয়ের মতো জেলায় 4 জন থিয়েটার থেকে পড়ালেখা করা ছিল। আসলো মুকুল ভাই, আপনি আসছেন ঠাকুরগাঁয়, আমি তো এই জায়গা থেকে পাশ করা, আপনার কথা শুনে আসছি, তো আমি অবাক হয়ে গেছি যে তো প্রতিটা জেলায় তো ছেলে মেয়ে আছে, তো তোমার ওইখান থেকে কেন যেতে হচ্ছে, হ্যাঁ ওরাই তো ওখানে কাজ তুমি করে। কেন পাঠাইতে হচ্ছে তোমাকে রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে আমি আনতে তো হচ্ছে? আপনাকে বললাম যে আমরা যারা পাস আউট হয়ে বসে আছি, আমি কার কাছে যাবো? কার কাছে, তাই না? তো এইটাই বলতেছি, তাই তো তুমি তাহলে এইগুলোতে টাকা পয়সা ধরে বসে রয়েছো কেন, এবং টাকা পয়সাগুলো নষ্ট করতেছো কেন? আরেকটা জিনিস খেয়াল করছেন, মানে যে কোনো ধরনের অর্শকে যে সারা বাংলাদেশে শুরু হয়, ইউনিভার্সিটি টিচারদের দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ সবগুলো ইউনিভার্সিটি টিচারে করবে, হ্যাঁ ওরাই হ্যাঁ পৃথিবীর সব কিছু হ্যাঁ জানে। হ্যাঁ, আর যারা এই যারা টিচাররা, পাশ করে বেরিয়ে গেল ওদের কিন্তু ঠন হবে। এই টিচাররা তাদেরকে পড়িয়েছে, তার তাহলে মানে ওরা ওরা কি কিছুই শিখালো? জানে না। ওরা কিছু জানে তারা না। শিখালো কি তারা? মানে যুক্তি লজিক্যালি আসে যে এই স্টুডেন্টরা পারে না, মানে কি টিচারও ভালো পারে না। সেজন্য তো শিখাতে পারে নাই, সেজন্য এরা শেখে নাই। না এটাও যুক্তি এটাও তো- ট্রু, যুক্তি তো এটাও এটাই কিন্তু আসে। ঠিক, এটাও কিন্তু ঠিক যে টিচাররা পারে না। আমি তো এক জায়গায় দেখে এক জায়গায় যাই দেখে আসবো, আমি ওদের আসলে ওদের হ্যাঁ ক্লাস এখন হ্যাঁ বন্ধ করে দাও। থ্যাংক ইউ ভাই।